নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব ঝাড়খণ্ড জেটের 2026 বাংলা ব্যাকরণের যে একটু পাঠ রয়েছে পদ প্রকরণ, সেখান থেকে আমরা আলোচনা করেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্রিয়া। তো ক্লাসটা শুরু করার আগে কিছু জেটেটকে নিয়ে আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি জানাতে চাই। তো সেগুলো জেনে নাও। জেটেটের যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল 21 তারিখ থেকে, সবাই জানো যে 21 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল। সেটা 21 এপ্রিল থেকে শুরু না হয়ে 22 তারিখ থেকে, মানে আজকের থেকে শুরু হয়ে গেছে। আর তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়াও জেটেটের ফর্ম ফিল আপ চলছে, যারা এখনও পর্যন্ত করোনি তারা যা যে ডকুমেন্টস লাগছে সেগুলো নিয়ে তোমরা জেটেটের ফর্মটা আগে অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে এই যে নিচে যে কল নাও যে নাম্বারটা এখানে লেখা রয়েছে দেখো, ঠিক আছে? 8102052773, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো। তাছাড়াও ঝাড়খণ্ড টেট খুব তাড়াতাড়ি হতে চলেছে, ঠিক আছে? তো যারা এখনও পর্যন্তই আমাদের এই অনলাইন কোর্স যেটা আমরা চালাচ্ছি 2 তারিখ থেকে, সেটা যদি না নিয়ে থাকো, যদি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তাছাড়াও আমরা জেটেটের সম্পূর্ণ কোর্স নিয়ে আসছি, ঠিক আছে? একের পর এক আমরা সব আলোচনা করে শেষ করব। তো প্রতিদিন ক্লাস বা নিয়মিত আলোচনার জন্য মক টেস্ট, তাছাড়া এমসিকিউ কোশ্চেন, নোটস যোগাযোগ করুন এই নাম্বারে। তো চলো এবার আমরা আজকের ক্লাসটি শুরু করি। যা যা আপডেট ছিল দেওয়া হয়েছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে যোগাযোগ করে তোমরা আমার সাথে কথা বলতে পারো। এবারে আজকের টপিকস হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া কি তোমরা সবাই জানো। ক্রিয়া মানে কাজ করা, যে কোনো কাজকে বোঝায়। তো কোনখানে কাজটা বোঝায় সেটাই আজকে জানার বিষয়। আর সেটা কত ধরনের হয়, কাজ কত রকমের হয়। সাধারণত আমরা জানি যে খাচ্ছি, যাচ্ছি, করছি, ঘুমাচ্ছি, এগুলোকে আমরা ক্রিয়া বলে থাকি। কিন্তু যখন তোমরা এর ডিটেলসে পড়বে, পরীক্ষার জন্য পড়বে, সে সময় কিন্তু অনেক রকমের ক্রিয়াপদ এসে থাকে। তো চলো আজকের ক্লাসে দেখব। আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের ক্রিয়া সম্পর্কে আর কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে না মনের মধ্যে। যা কিছু তোমাদের মনের মধ্যে আজকে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে, বিষয়টা যাদের এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, তারা আজকের ক্লাসটা দেখার পর তোমাদেরকে আর কোনো দিন ক্রিয়া নিয়ে কোনো দিন ভাবতে হবে না। শুধু এটা এই ঝাড়খণ্ড টেট পরীক্ষার জন্যই বলছি না, এটা যে কোনো টেট পরীক্ষার জন্য যদি ক্রিয়া নিয়ে তোমাদের পড়তে হয়, তো এই ক্লাসটা দেখার পর তোমাদেরকে আর কখনো ক্রিয়া নিয়ে কখনো ভাবতে হবে না। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে দেখব যে ক্রিয়া কাকে বলে, ঠিক আছে? তো ক্রিয়া কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, দেখো নিচে, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় তাকে ক্রিয়াপদ বলে। সম্পাদন মানে যেটা কমপ্লিট করা হয়। ধরো এখানে আমরা কি বলছি, যে ক্রিয়াপদের কিছু উদাহরণস্বরূপ যখন আমরা দেখছি, সেখানে ওটা বুঝতে পারবে যে কেমনভাবে আমরা কার্যটাকে সম্পন্ন করি। যেমন এখানে প্রথম উদাহরণ নিয়েছি, প্রথম আমরা উদাহরণটা কি বলছি দেখো, এখানে বলছে কি যে সুব্রত বই পড়ছে, ঠিক আছে? তো সুব্রত কী করছে এখানে, সুব্রত এখানে বই পড়ছে। তো এটা হচ্ছে প্রথম উদাহরণ। তো এখানে যে আমরা ক্রিয়াপদ দেখবো, তাহলে তার আগে আমরা একটা উদাহরণ দেখিলি, যে সুব্রত আগামী দিনে ইউটিউবে ক্লাস করবেন, ঠিক আছে? তো এই যে ক্রিয়াপদ এখানে কি, এটা হচ্ছে যেমন বই পড়ছেন, পড়ছে, ঠিক আছে? তো এই যে পড়ছে শব্দটা রয়েছে, যেটাকে আমরা ইংলিশে রিডিং বলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ, ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি। এবারে ক্রিয়াপদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তিনটে আমরা এখানে নিয়েছি। যেমন বাক্য গঠনের জন্য ক্রিয়াপদ খুবই অপরিহার্য, মানে বাক্য গঠন করতে গেলে ক্রিয়াপদ চাই, যদি ক্রিয়াপদ না থাকে তাহলে কখনোই বাক্য সম্পূর্ণ হবে না। যে কোনো বাক্যই ক্রিয়াপদ অবশ্যই থাকবে। তাহলে যদি বাক্য হয় সেটা, তাহলে সেটাতে একটা ক্রিয়াপদ থাকবেই। আমরা যখন কারক বিভক্তি নিয়ে আমাদের অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে আমার এই স্টুডেন্টগুলো আছে তারা নিশ্চয়ই জানো, যে আমরা সে সময় একটা কথা বলেছিলাম যে নামপদ আর ক্রিয়াপদ, ঠিক আছে? তো বাক্যের মধ্যে দুটো অংশ থাকে, একটা নামপদ থাকে, একটা ক্রিয়াপদ থাকে। তাহলে এই কারণেই বলছি যে ক্রিয়াপদ না থাকলে কিন্তু কোনো বাক্য কমপ্লিট হবে না। এবারে 3 নম্বর আমরা কি বলছি দেখো, এখানে বলছে যে ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে নিহিত অনুক্ত থাকতে পারে, একে অনুক্ত ক্রিয়াপদও বলে। যেমন আজ প্রচণ্ড শীত, ঠিক আছে? তো এই যে শীত, আজ প্রচণ্ড শীত, তাই এখানে তো আমরা ক্রিয়াপদ কিছু দেখতে পাচ্ছি না।
মানে যে ধরুন আমরা অন্য বাক্যতে দেখতে পেলাম, যেমন এখনই দেখলাম যে সুব্রত বই পড়ছে, তো পড়ছে এটা তো ক্রিয়া, কিন্তু এখানে আজ প্রচণ্ড শীত, এখানে তো কোনো ক্রিয়া নেই, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, এটা অনুভূত হচ্ছে কি না প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, যেমন আরও একটা উদাহরণ নিয়েছি যে উনি আমার বড় বোন, তো এখানে বড় বোন কি, উনি আমার বড় বোন, এটা আমরা অনুভব করছি যে উনি আমার বড় বোন হয়, ঠিক আছে, বা হই, তাহলে এই ধরনের অনুক্ত ক্রিয়াও থাকে, ক্রিয়াপদ থাকে। এবারে আসো যে ক্রিয়াপদের গঠন কি করে হয়। দেখো, ক্রিয়ার মূল বা ক্রিয়ামূল ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। আমরা জানি কি কি জানি, যেমন পড়া, খাওয়া, করা, যাওয়া, এগুলোকে আমরা ক্রিয়াবাচক শব্দ বলি। যেমন পড়া শব্দর মধ্যে যদি আমরা দেখি, তো পড় আর আ যে বিভক্তি রয়েছে, এই দুটো মিলে করে হয়েছে পড়া শব্দটা, অর্থাৎ কি না ক্রিয়াপদের দুটি অংশ, ঠিক আছে, অংশ একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে বিভক্তি, দুটো মিলে করে ক্রিয়াপদ হয়। তাহলে এবার আমরা দেখব ক্রিয়াপদের প্রকারভেদ কী কী রয়েছে। তো জানার বিষয় এটাও, অনেক সময় প্রশ্ন দেই যে হ্যাঁ ক্রিয়াপদ কয় প্রকার ও কী কী। তাহলে ক্রিয়াপদ আমরা প্রথম দেখছি কি না, প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে যে ক্রিয়াপদের প্রকারভেদ বিভিন্নভাবে করা যেতে পারে। তাহলে আমরা প্রথম একটা দেখছি যে আমাদের ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে যদি দেখি, কোন দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে বিভক্ত করলে ক্রিয়াপদ হয় সমাপিক ক্রিয়া আর অসমাপিক ক্রিয়া। ঠিক আছে, একটা কি ভাব প্রকাশের দিক থেকে যখন আমরা ভাগ করছি তখন কী পাচ্ছি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এই দুটো। এবারে আরও বলছি যে এই সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া ছাড়াও বিবিধ অর্থে ক্রিয়াপদকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো কোনগুলো, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, আরেকটা রয়েছে যৌগিক ক্রিয়া, আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি মিশ্র ক্রিয়া। তাহলে আমরা এখানে দেখছি 6টা ভাগ। প্রথম আমরা দেখলাম 2টা ভাগ, সকর্মক সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, পরে আমরা দেখছি তার 6টা ভাগ রয়েছে। এবারে বিভিন্ন প্রকারের ক্রিয়াপদের আমরা সংজ্ঞা দেখে নেব। তাহলে সমাপিকা ক্রিয়া কি, এখানে জানা খুবই ইম্পর্টেন্ট। দেখো, সমাপিকা ক্রিয়া থেকে অনেক সময় টেটে প্রশ্ন হয়, ঠিক আছে, ঝাড়খণ্ড টেটেও সম্ভাবনা রয়েছে। তো সমাপিকা ক্রিয়া আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ বিস্তারিতভাবেই জানবো যে সমাপিকা ক্রিয়া আমরা কাকে বলবো। ক্রিয়া মানে তো আমরা জানি খাচ্ছি, যাচ্ছি, করছি, এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া কি, দেখো সংজ্ঞা লেখা রয়েছে এখানে, সংজ্ঞাটা একবার দেখো ভালো করে কি বলছে, যে ক্রিয়া পদের দ্বারা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশিত বা উল্লেখিত হয় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। আবারও শোনো কি বলছি, যে ক্রিয়াপদের দ্বারা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশিত হয় বা উল্লেখিত হয়, মানে বলতে চাইছে এখানে যে বাক্যর মধ্যে যেটা বাক্যতে আমরা পাঠ করার পর কি বুঝবো, বাক্যর মধ্যে আমরা পাঠ করার পরে এটা বুঝবো বাক্যতে যে সম্পূর্ণ একটা ভাবকে যে প্রকাশ করতে চাইছে সেটা আমরা বুঝতে পারলাম নাকি। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেটা কি বলবো, সমাপিকা ক্রিয়া বলবো। দেখো যেমন এখানে কি বলছে যে কমলা স্কুল থেকে ফিরে খেলতে গেল, তাহলে এখানে পরিষ্কার, তাহলে সমাপিকা ক্রিয়া আমরা সেটাকেই বলবো যে বাক্যটা পড়ার পরে আমাদের মনের মধ্যে কোনো আর আকাঙ্ক্ষা থাকবে না, জানার কোনো প্রবল ইচ্ছা থাকবে না, বা কোনো সন্দেহ বা সংশয় থাকবে না, তখন সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। যেমন কি বলছি আবার দেখো, যে কমলা স্কুল থেকে ফিরে খেলতে গেল। ঠিক আছে, অন্য একটা উদাহরণ নিয়েছি যে টুম্পা সকালবেলা পড়তে বসলো, এই ধরনের। তাহলে এখানে যে এই যে খেলতে, ঠিক আছে, আর বসলো, এই ক্রিয়াপদের দ্বারা আমরা মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তাহলে সুতরাং এই দুটি সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এবারে অসমাপিকাটা কি, তো অসমাপিকাটা ঠিক তার উল্টো, মনের ভাব এখানে প্রকাশ সম্পূর্ণরূপে হবে না। তো বলছে যে ক্রিয়াপদের দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। কেমনভাবে পাই না দেখো, দেখো এখানে আমরা উদাহরণ নিয়েছি, যেমন হসন ভাত খেয়ে ড্যাশ,
তো এখানে এই যে খেয়ে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা আর বাক্যর আগে কিছু নিশ্চয় রয়েছে যেটা আমরা এখানে নাই, যেমন হসন ভাত খেয়ে কিছু করেছে আরও, ঠিক আছে। যেমন বলছে যে প্রভাতে সূর্য উঠলে আমি বাড়ি যাব, বা প্রভাতে সূর্য উঠলে আমি আমার যে প্রতিদিনকার কার্য সেটা করব, বা প্রভাতে সূর্য উঠলে আমি মাঠে রানিং করতে যাব, বা প্রভাতে সূর্য উঠলে আমি বেড়াতে যাব, ঠিক আছে। তো এই ধরনের আগে দিয়ে আরও কিছু পদ বাক্যর মধ্যে থাকবে। যখন এগুলো আমরা মানে আমাদের মনের মধ্যে কি একটা তাহলে জানার একটা আশা রয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন এখানে লেখা রয়েছে যে আমরা হাত মুখ ধুয়ে, কি বলছে, আমরা হাত মুখ ধুয়ে কি করব? পড়তে বসবো, খাবার খাবো, না হাত মুখ ধুয়ে বাড়ি যাব, যে কোনো হতে পারে। তাহলে এই যে একটা আমাদের মনের মধ্যে যে প্রশ্ন রয়ে গেল, জানার ইচ্ছা রয়ে গেল, আকাঙ্ক্ষা রয়ে গেল, এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তা আশা করি তোমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এই দুটো বুঝতে পেরেছো নিশ্চয়ই। যখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব এমসিকিউতে, সেই সময় আবারও তোমরা এগুলো কিন্তু ভালো করে বুঝবে। এবারে এটা মনে রাখার যেটা ট্রিক সেটা হচ্ছে, দেখো এখানে বলছি যে এখানে বোঝার উপায় কি, উপরে দুটি বাক্য, একটা হচ্ছে খেয়ে, একটা হচ্ছে উঠলো। তো ক্রিয়াপদের দ্বারা দুটি মনের ভাবকে অসম্পূর্ণরূপে প্রকাশ পায় না, তাই আমরা এটাকে অসমাপিকা ক্রিয়া বলছি। এবারে শোনো যে সমাপিকা ক্রিয়া যেটা সেটা কি থাকবে না, বাক্যের শেষ অংশে থাকবে ক্রিয়াপদটা, ঠিক আছে। আর যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সেটা হচ্ছে বাক্যের মাঝখানে থাকবে। যদি বলো কেমন করে, সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে আমরা নিচে একটা ভালো করে উদাহরণ দিচ্ছি যে সমাপিকা ক্রিয়া কি না, আমি বই পড়ি, কাজ এখানে শেষ, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, পড়িটা। এবারে বলছে কি অসমাপিকা কি, আমি বই পড়ে ঘুমাবো। এই যে এখানে পড়ে, তো পড়ের কি রয়েছে, বাক্যর মাঝখানে রয়েছে, তো বাক্যর মাঝখানে অসমাপিকা ক্রিয়া থাকে, ঘুমাবোটা আছে এখানে সমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি বোঝা গেছে। তো সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে থাকে, অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝখানে থাকে। অসমাপিকা ক্রিয়া শব্দটা দেখে করে আমরা কি বুঝবো, সেই পদটা দেখে করে আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগবে, ঠিক আছে। আর সমাপিকা ক্রিয়াটা কি, সেটা দেখে আমাদেরকে সম্পূর্ণ বোধ হবে যে এখানে বাক্যটা সমাপ্তি আমাদের যা জানার ছিল, বা আমাদের যা মানে ওখানে যে বিশেষ্য বা বিশেষণের যে ভাব প্রকাশের যে কথাটা, যা সম্পূর্ণ বাক্যতে যে প্রকাশ মানে যেটা উঠে আসে ভাবটা, সেটা আমরা বুঝতে পারি। তো এরপরে আমরা দেখব যে সকর্মক ক্রিয়া কাকে বলে। সকর্মক ক্রিয়া কাকে বলে আমরা এখানে দেখব। তো সকর্মক কাকে বলে এখানে দেখো তার সংজ্ঞা দেওয়া রয়েছে। কি বলছে না, যে ক্রিয়াপদে কর্ম বলতে অবজেক্ট থাকে এবং ক্রিয়ার ফল কর্মের উপর পড়ে। এবারে বলবে যে এগুলো তো অনেক গভীর বিষয়, ক্রিয়ার ফল কোনখানে পড়ে, উপরে পড়ে, কি কিছু বোঝা যাচ্ছে না। আমি বুঝাচ্ছি একটুকুর মধ্যে, দেখো উদাহরণটা দেখলেই বোঝা যাবে। তো এটা বুঝো যে সকর্মক মানে অবজেক্ট থাকবে, এটা বুঝো। অবজেক্ট কি এখনই আমি বলছি। যেমন আমরা যখন ইংরাজিতে টেন্স শিখি তখন কি হয়, তার একটা ফর্মুলা রয়েছে গঠনের, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। তো এই যে অবজেক্ট, অবজেক্টটা এখন আমরা এখানে দেখিয়ে নেব কোনটা অবজেক্ট। তো অবজেক্ট কি হয়, অবজেক্ট মানে হয় নির্জীব বস্তু হয়, ঠিক আছে, প্রাণহীন বস্তু হয়। তো এখানে দেখো কি বলছে যে আর একটা কি অর্থাৎ যে বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই বাক্যটি ক্রিয়াপদকে আমরা কি বলবো, সকর্মক ক্রিয়া, ঠিক আছে। তাহলে কোনো বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে, ভালো করে শুনবে, কি বা কাকে দিয়ে যদি কোনো বাক্যে আমরা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা কি হবে, সকর্মক ক্রিয়া হবে। এটা তোমরা মনে রাখতে যদি পেরেছো, পরীক্ষাতে কোনো রকমের ভুল হবে না, কি বা কাকে দিয়ে, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, এখানে আমরা প্রশ্নটাতে যাব যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা আছে মনে রাখার। তাহলে উদাহরণটা আমরা দেখিনি। উদাহরণ কি বলছে, উদাহরণ বলছে যে আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে ক্রিয়া কোনটা, খাচ্ছি। তো এখন যদি আমি প্রশ্ন করি, ঠিক আছে, প্রশ্ন কি করব, যে আমি কি খাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি কি দিয়ে প্রশ্ন করছি, আমি কি খাচ্ছি। তাহলে এখানে পরিষ্কার জানছি আমরা এখানে কি উত্তর পাচ্ছি, তার ভাত। তাহলে এই ভাতটা হচ্ছে
অ্যাকচুয়ালি এখানে কর্ম মানে ভাত হচ্ছে অবজেক্ট, ভাত হচ্ছে কি, ভাত হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, বাক্যটির মধ্যে, এই বাক্যর মধ্যে সকর্মক, ঠিক আছে, সকর্মক ক্রিয়া আমরা বুঝতে পারলাম। আর বাকি উদাহরণগুলো দেখো, যেমন এখানে বলছে যে ছাত্ররা বই পড়ে, তো এখানে পড়ে হচ্ছে সকর্মক ক্রিয়া। যদি আমি প্রশ্ন করি ছাত্ররা কি পড়ে, প্রশ্ন করলাম ছাত্ররা কি পড়ে, উত্তর কি পাচ্ছি, বই পড়ে। তাহলে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তখন সেটা কি হবে, সকর্মক ক্রিয়া। যেমন এখানে বলছে যে মা ছেলেটিকে খাওয়াচ্ছেন, তো এখানে খাওয়াচ্ছেন মানে কি, ইটিং বা ইটেন, ঠিক আছে। তো এই যে এখানে যেটা ভার্ব রয়েছে খাওয়াচ্ছেন, তাহলে ছেলেটিকে, আমি যদি এখানে প্রশ্ন করি কাকে খাওয়াচ্ছেন, তাহলে কি উত্তর পাবো আমরা, খাওয়াচ্ছেন কাকে, ছেলেকে। তাহলে এটা হচ্ছে এই জন্যে সকর্মক ক্রিয়া। 3 নম্বর উদাহরণটাতে বলেছি, যেমন সে গান গাইছে, তা আমি কি প্রশ্ন করব, যে এখানে গাইছে এটা কি, সকর্মক, ঠিক আছে। তো আমি বলবো যে কি গাইছি, প্রশ্ন করব কি গাইছি, তখন কি উত্তর পাবো, গান গাইছি। তো যদি কি প্রশ্ন করে উত্তর পাই তাহলে কি হবে, সকর্মক ক্রিয়া। এবারে তাহলে অকর্মক ক্রিয়া কোনটা, অকর্মক ক্রিয়া কি বলছে না, যে ক্রিয়াপদে কোনো কর্ম মানে অবজেক্ট থাকে না, ক্রিয়ার কাজ কর্তা নিজেই সম্পন্ন করে, ঠিক আছে, ক্রিয়ার কাজ কর্তা নিজেই সম্পন্ন করে। কেমন করে, যেমন সে হাসে, তো এখানে কি দিয়ে প্রশ্ন করলে কিছু পাবো, যদি বলি কি হাসে, ঠিক আছে, বা কে হাসে, কোনো উত্তর পাবো, কিচ্ছু নেই। তাহলে কি হবে, এখানে কোনো উত্তর নেই মানে সেটা অকর্মক। আর যেমন রয়েছে পাখি উড়ছে, ঠিক আছে, উড়ছে, তো কি উড়ছে, হ্যাঁ, একদম ধরো এখানে তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি না। যেমন এখানে রয়েছে যে ছেলেটি পড়ছে, যদি এখানে লেখা রইতো যে ছেলেটি বই পড়ছে, তাহলে কিন্তু এটা কী হতো, সকর্মক হতো। কিন্তু ছেলেটি পড়ছে, যদি প্রশ্ন করি যে কি পড়ছে, উত্তর নেই, উত্তর নেই, তাহলে অবজেক্ট থাকলে কি হয়, সকর্মক, অবজেক্ট না থাকলে কি হয়, অকর্মক। বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে হচ্ছে দ্বিকর্মক, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে দ্বিকর্মক। তো দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে, দেখো যে ক্রিয়া দুটি কর্ম অবজেক্ট থাকে, একটি মুখ্য কর্ম একটা গৌণ কর্ম, ঠিক আছে, তাকে আমরা দ্বিকর্মক বলি। যেখানে কি থাকবে, দুটি অবজেক্ট থাকবে, একটা মুখ্য কর্মরূপে থাকবে, একটা কি থাকবে, গৌণ কর্মরূপে, ঠিক আছে। তো গৌণ কর্ম যেটা আর মুখ্য কর্ম যেটা, সেটা এখন আমরা বুঝতে পারবো উদাহরণগুলো দেখলেই। দেখো ভালো করে, একটুকু লম্বা হবে ক্লাসটা, কিন্তু আজকে তোমাদেরকে সম্পূর্ণ ক্রিয়ার আমি শেষ করেই ছাড়বো, আজকে পদ প্রকরণে সব ক্লাস শেষ। তাহলে দেখো কি বলছে, আমরা শেষের সময় কিন্তু এমসিকিউ আর আলোচনা করবো, প্রশ্ন দেবো কিন্তু, ঠিক আছে, অনেক প্রশ্ন নেওয়া হয়। এরপরে উদাহরণ দেখো কি বলছে, যেমন শিক্ষক ছাত্রকে বই দেন, তাহলে এখানে ছাত্রকে কি বটে, ছাত্রকে হচ্ছে, এটা হচ্ছে প্রাণী, ছাত্রটা, ছাত্রর মধ্যে প্রাণ আছে, এটা আছে গৌণ কর্ম। বইটা হচ্ছে কি, বস্তু মানে নির্জীব বস্তু, বই হচ্ছে নির্জীব বস্তু, তার মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে সেটা হচ্ছে কি, মুখ্য কর্ম, ঠিক আছে। এরপরে যেমন উদাহরণ দিয়েছি যে মা শিশুকে দুধ খাওয়ান, তাহলে শিশুকে হচ্ছে গৌণ কর্ম, দুধ খাওয়াইটা হচ্ছে মুখ্য কর্ম। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এই ধরনের দুটো করে থাকবে অবজেক্ট, ঠিক আছে। এরপরে কি বলছে, সে আমাকে একটি, তো কী বলছে, সে আমাকে একটি গল্প বলল, তাহলে আমাকে হচ্ছে গৌণ কর্ম, গল্পটা হচ্ছে মুখ্য কর্ম। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে কি বা কাকে দিয়ে দ্বিকর্মক হয়, ঠিক আছে। যদি আমরা ক্রিয়াকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কি হবে, সেটা এই দ্বিকর্মক ক্রিয়া বলা হয়, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আমরা দেখব প্রযোজক ক্রিয়া কাকে বলে। তো যে ক্রিয়া একজন অন্যকে দিয়ে কাজ করায়, প্রযোজক মানে কি, যে থাকবে সে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করাবে, তাকে আমরা প্রযোজক ক্রিয়া বলি। দেখো কি বলছে, যে এর প্রযোজক ক্রিয়ার মধ্যে দুটো দিক থাকে, একটা কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, এখানে দুটি কর্তা থাকে, একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে এখানে দুজন যে থাকবে, যেমন এখানে দেখো কি কি রয়েছে,
বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা হচ্ছে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। তো একজন একজনকে দিয়ে কি করছে, কাজটা করাচ্ছেন, ঠিক আছে। মা শিশুকে দিয়ে কি করাচ্ছে, কাজটা দেখাচ্ছেন। যেমন বলছে ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তো কে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এখানে যদি আমরা বলি যে কাকে পড়াচ্ছেন, প্রশ্ন যদি করি কাকে পড়াচ্ছেন, ছাত্রদেরকে। কি পড়াচ্ছেন, ব্যাকরণ। তাহলে আমরা দুটারই উত্তর পেয়ে যাচ্ছি। যখনই আমরা দুটারই পেয়ে যাব তখন সেটাকে বলছি আমরা প্রযোজক ক্রিয়া, ঠিক আছে। যেমন এখানে আরও আমরা উদাহরণ নিয়েছি যে আমি তাকে দিয়ে কাজ করালাম, তাহলে আমিটা হচ্ছে প্রযোজক আর তাকেটা হচ্ছে প্রযোজ্য। তো এই ছিল। এরপরে একটা আছে যৌগিক ক্রিয়া, ঠিক আছে। যৌগিক ক্রিয়া কাকে বলবো, যখন একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া মিলে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে আমরা যৌগিক ক্রিয়া বলি। তাহলে এখানে যৌগিক ক্রিয়ার মধ্যে কি পাচ্ছি আমরা, যৌগিক ক্রিয়ার মধ্যে আমরা দুটোই পাচ্ছি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়াও থাকবে, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াও থাকবে। কেমন করে দেখো, একটা বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া কিন্তু অনেক থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, এটাও মনে রাখবে কিন্তু। তাহলে দেখো এখানে কি বলছে, উদাহরণ বলছে যে সে বসিয়া পড়ল। তো এই বসিয়া শব্দটা কি হচ্ছে, আচ্ছা অসমাপিকা ক্রিয়ার মধ্যে যে বিভক্তিগুলো যুক্ত হয় ওটা এ, তে বা ইয়া, এগুলো যুক্ত হয়। যেমন এখানে বসিয়া, তো এখানে বসিয়া বানানে কি ইয়া বিভক্তি যুক্ত আছে, ঠিক আছে। তাহলে যেমন এখানে বলছে যে তুমি এখন যেতে পারো, তো যেতে শব্দের মধ্যে কি বিভক্তি আছে, যেতের মধ্যে কি বিভক্তি আছে, এ বিভক্তি রয়েছে, ঠিক আছে। তো যেমন সাইরনটি বেজে উঠলো, তো বেজে উঠলো, তো এখানে যদি আমরা বেজে শব্দটা দেখি, তো বেজে শব্দের মধ্যে কি রয়েছে, এ বিভক্তি রয়েছে না, একা রয়েছে। যেমন এখানে ফুলটি কেঁপে উঠছে, তো কেঁপে শব্দের মধ্যেও একটা রয়েছে বিভক্তি। তো এই ধরনের কি হয়, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি যৌগিক ক্রিয়া, ঠিক আছে। যৌগিক ক্রিয়ার মধ্যে সমাপিকা আর অসমাপিকা দুটো মিলে করে যৌগিক ক্রিয়া হয়। তাহলে আমরা বাক্যগুলোর মধ্যে এখানে যে কটা উদাহরণ দেখলাম সেগুলোর মধ্যে আমরা প্রথমেরটাতে একটু ভালো করে বুঝিনি, যে সে বসিয়া পড়লো, তো বসিয়াটা হচ্ছে অসমাপিকা, সমাপিকা হচ্ছে পড়লোটা, মানে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অসমাপিকা আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে। তাহলে তোমাদেরকে যদি এখানে প্রশ্ন করা হয় যে ফুলটি কেঁপে উঠলো, তাহলে কেঁপেটা হচ্ছে এখানে অসমাপিকা, উঠলোটা হচ্ছে সমাপিকা। বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে আরেকটা রয়েছে পাঠ, তবে আমাদের এটা শেষ, এরপরে আমরা কিন্তু এমসিকিউ দেখব। এখন কি বলছে যে মিশ্র ক্রিয়া কাকে বলে, যখন বিশেষ্য বিশেষণ ধ্বনিবাচক অব্যয় প্লাস ক্রিয়াপদ মিলে একটা নতুন অর্থপূর্ণ ক্রিয়াপদ গঠিত হয়, তখন তাকে আমরা মিশ্র বা সংযোগমূলক ক্রিয়া বলে থাকি। যেমন এর ফর্মুলার কি হয় দেখো, নামপদ থাকবে, নামপদের মধ্যে কি কি থাকবে, বিশেষ্য বিশেষণ অব্যয় আর ক্রিয়া মিলে করে মিশ্র ক্রিয়া হবে। যেমন উদাহরণ দিচ্ছি আমি, যখন বিশেষ্যর সঙ্গে ক্রিয়া হবে তখন কেমন হবে, যে দর্শন করা, গান করা, ভয় পাওয়া, এগুলো আছে বিশেষ্য আর ক্রিয়া। এখানে ক্রিয়া কোনটা, এই যে করা পাওয়া, এগুলো হচ্ছে ক্রিয়া। এখন যখন বিশেষণের সঙ্গে ক্রিয়া হবে তখন কী হবে, ভালো হওয়া, ঠান্ডা হাওয়া, ঠিক আছে, বা কৃত হওয়া। তো এখানে আমরা দেখলাম। এরপরে যখন ধ্বনিবাচক অব্যয় দেখব তখন কি দেখব, যে মাথা ঝিমঝিম করছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এই যে ঝিমঝিম করছে আর ঝমঝম করে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ধ্বনিবাচক অব্যয়। এরপরে আমরা এর এমসিকিউ দেখব। আজকের ক্লাসে কিন্তু আমি প্রথম থেকে বলে রাখি অনেক প্রশ্ন নেওয়া হয়েছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। যদি একটু ভিডিওটা আজকে লম্বা হতে চলেছে, কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, যে ক্রিয়াপদ থেকে গুরুত্বপূর্ণ যে আমরা এমসিকিউগুলো নিয়েছি। তাহলে ক্রিয়াপদ কাকে বলে, নামকে বোঝায়, কাজকে বোঝায়, গুণকে বোঝায়, সংখ্যা বোঝায়। উত্তর করবে, ঠিক আছে, তোমরা সবগুলোর উত্তর করবে একে একে। এরপরে কি বলছে, এরপরে বলছে 2 নম্বর প্রশ্ন,
বাক্যে ক্রিয়াপদ থাকে, কখনো না, সব সময়, মাঝে মাঝে, শুধু প্রশ্ন করে। তো যে কোনো বাক্যে আমরা কী শিখালাম, সব সময় ক্রিয়াপদ থাকে, নাহলে বাক্য পূর্ণ হবে না। যে যায়, যে যায় এখানে কোনটি ক্রিয়াপদ? তো না সরি, সে যায়, সে যায়, তো সে যায় এখানে কোনটি ক্রিয়াপদ? এখানে যাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। তো এখানে কিন্তু আমরা প্রশ্নগুলো খুব সহজ সহজ নিয়েছি, ঠিক আছে। আর আমরা কিছু আজকের ক্লাসে হার্ড প্রশ্নও নিয়েছি, আমরা সেখানেই চলে যাব এগুলো দেখার থেকে, ঠিক আছে। কেননা এগুলো অনেক সহজ রয়েছে এই ধরনের প্রশ্ন, মানে যারা অ্যাকচুয়ালি বাংলা প্রথম পড়ছো তাদের জন্য এই প্রশ্নগুলো ঠিক আছে। তো আমরা এগুলো আমাদের অনলাইন ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি, এই জন্য আর এখানে করছি না, কারণ অনেক সময় লেগে যাবে। আজকে আমরা হার্ড প্রশ্নগুলোতে আসি। তো এখানে আমরা নিয়েছি, দেখো সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর আমরা কথা বলছি। তো দেখো কি বলছে, যে রহিম ভালো ছেলে, এখানে নিহিত ক্রিয়া কোনটি? ঠিক আছে, তো এখানে নিহিত ক্রিয়া কোনটি? থাকে, হয়, না আছে, না করে। তো রহিম ভালো ছেলে, ঠিক আছে। তো এখানে কোনটা হবে বলো? এর উত্তর করবে কিন্তু, ঠিক আছে। মানে আমরা কোন ভাবটা বুঝতে পারছি। এরপরে যেমন 2 নম্বরে আমরা প্রশ্ন নিয়েছি, যে নিচের কোনটি ক্রিয়া অনুক্ত? সে পড়ছে, আজ খুব গরম, আমি খেলি, তারা গেল, অনুক্ত কোনটা? ঠিক আছে। এরপরে যেমন বলছে এই প্রশ্নটা দেখো, যে সে বই পড়ে ঘুমালো, এখানে পড়েটা সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া, মিশ্র ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া? এখনই তোমাদেরকে পড়ালাম। আমি কি বলেছি, যে সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে থাকে, অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝখানে থাকে। তাহলে এখানে পড়ে শব্দটা মাঝখানে রয়েছে, মানে এটা অসমাপিকা ক্রিয়া। বোঝা গেছে? ঘুমালোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। চলো আরও প্রশ্ন নিই, এগুলো তোমরা উত্তর করতে পারবে, কমেন্ট করে জানাবে। যেমন নিচের কোনটি অসমাপিকা ক্রিয়া? তাহলে কোনটি অসমাপিকা ক্রিয়া? গেল, পড়ি, খেয়ে, না করি? তো এখানে গেল শব্দটা হবে, ঠিক আছে। আরেকটা মনে রাখবে, যে যখনই গেলটা হবে না, গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি সমাপিকা ক্রিয়া। যখনই অসমাপিকা ক্রিয়া বলবো সেখানে কিন্তু বিভক্তি যুক্ত থাকবে। তো এখানে যতগুলো শব্দ আছে তার মধ্যে দেখো খেয়ে শব্দটার মধ্যে এ বিভক্তি রয়েছে, এই জন্য এই খেয়ে শব্দটা হবে। বা যদি আমরা অন্যগুলো দেখি, কিন্তু অন্যগুলোতে এরকম ধরনের নাই খেয়ে। এরপরে যেমন বলছে যে সে গান গেয়ে চলে গেল, এখানে মোট ক্রিয়া কতটি? মোট ক্রিয়া এটা অ্যাকচুয়ালি কতটি না হতো, এটা কয়টি হবে, ঠিক আছে। মোট ক্রিয়া কয়টি? তো সে গান গেয়ে চলে গেল, তো এখানে কটা ক্রিয়া রয়েছে দেখো। এখানে সে হচ্ছে কি বিশেষণ, বা সরি সে হচ্ছে সর্বনাম, গানটা হচ্ছে কি, গান হচ্ছে এখানে কি অবজেক্ট, ঠিক আছে। তাহলে গেয়ে চলে গেল, তো এখানে মোট কটা রয়েছে? গেয়ে চলে গেল, তাহলে এই গেয়ে চলে গেল এগুলা, গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর গেয়ে চলে এই দুটো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে মোট 3টে ক্রিয়া রয়েছে। এরপরের প্রশ্ন দেখো, যে সে গান গেয়ে চলে গেল, এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? তাহলে এখানে গেলটা হবে সমাপিকা ক্রিয়া, যেটা শেষে রয়েছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপরে প্রশ্ন বলছে যে সে গান গেয়ে চলে গেল, এখানে অসমাপিকা ক্রিয়া, তাহলে একটা হচ্ছে গেয়ে, হ্যাঁ। তো এখানে গেয়ে শব্দটা অ্যাকচুয়ালি আছে অসমাপিকা ক্রিয়া, বাকি যে গেল এটা হচ্ছে সমাপিকা, আরেকটা রয়েছে সে, সেটা হচ্ছে এখনই বললাম সর্বনাম। এরপরে বলছে সে দৌড়ায়, এটা কোন ধরনের ক্রিয়া? সে দৌড়ায় সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক। তো যদি তোমরা আমি এখন এই যেগুলো পড়ালাম যদি বুঝেছো তো নিশ্চয়ই বুঝতে পারবে দৌড়ায় মানে এখানে
কি বলছে। সকর্মক ক্রিয়ার মধ্যে কি থাকে, অবজেক্ট থাকে, না অকর্মক ক্রিয়ার মধ্যে অবজেক্ট থাকে, ঠিক আছে, বা দ্বিকর্মকের মধ্যে রয়ে বা প্রযোজকের মধ্যে। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু শুধু ক্রিয়া রয়েছে আর সর্বনাম রয়েছে, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে কি হবে উত্তর, তোমরা এবারে বলো, আমাকে কমেন্ট করে জানাবে 8 নম্বর। যদি বুঝতে পেরেছো নিশ্চয়ই কমেন্ট করবে, তোমাদের এই মনে থাকবে। এবার বলছে সে বই পড়ে, এখানে পড়ে অকর্মক, সকর্মক, মিশ্র না যৌগিক। বই হচ্ছে এখানে অবজেক্ট, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে প্রশ্ন বলছে 10 নম্বর বলছে যে নিচের কোনটি অকর্মক ক্রিয়া। তাহলে ভাত খায়, বই পড়ে, হাসে, গান গায়, কোনটা অকর্মক। এরপরে প্রশ্ন বলছে যে শিক্ষক ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এটি সকর্মক, অকর্মক, দ্বিকর্মক না মিশ্র। উত্তর কিন্তু জানাবে। এবারে দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম সাধারণত কি হয়, মুখ্য কর্মই কি থাকে, প্রাণী থাকে না বস্তু থাকে। মুখ্য কর্মই কিন্তু বস্তু থাকে, আর প্রাণী কি থাকে, প্রাণী গৌণ কর্মই থাকে। পরের প্রশ্নতেই নিয়েছি আমরা যে সে আমাকে একটি কলম দিল, এখানে সে আমাকে একটি কলম দিল, তো সে আমাকে একটি কলম দিল, তাহলে এখানে গৌণ কর্ম কে, কলমটা হচ্ছে মুখ্য কর্ম, ঠিক আছে, গৌণ কর্মই আমাকে। এখানে বলা হয়েছে যে সে আমাকে একটি কলম দিল, এখানে মুখ্য কর্ম কি, তাহলে মুখ্য কর্ম হচ্ছে কলম। যেমন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, এখানে খাওয়াচ্ছেনটা কি, ঠিক আছে, এটা দ্বিকর্মক, প্রযোজক না সকর্মক না মিশ্র। যদি বুঝতে পারছো না তাহলে আবার ক্লাসটা দেখো, নিশ্চয়ই প্রশ্নের উত্তর করতে পারবে। শুরু থেকে দেখো। নিচের কোনটি প্রযোজক ক্রিয়া, তো পড়ে, পড়ছে, পড়ি, পড়লাম, তো এর প্রযোজক ক্রিয়া কোনটা হবে জানাবে কমেন্ট করে। এরপরে যেমন 17 নম্বর প্রশ্ন নেওয়া আছে যে প্রযোজক ক্রিয়ার প্রযোজ্য কর্তা, তো যে কাজ করে সে কি হয়, প্রযোজ্য হয়। যে কাজ করে, না সরি আমি ভুল বললাম, যে কাজ করায় সে হয় প্রযোজক, যে কাজ করে সে হয় প্রযোজ্য, আর কাজ পায় বা কাজ দেখে এগুলো কোনো নয়, ঠিক আছে। তো যে কাজ করে সে হয় প্রযোজ্য, যে কাজ করায় সে হয় প্রযোজক। তাহলে এখানে কি বলেছে, প্রযোজ্য কর্তা, তাহলে যে কাজ করে। এরপরে কি বলছে, সে আমাকে দিয়ে কাজ করালো, এখানে প্রযোজক কর্তা, তো এখানে প্রযোজক কর্তা কি হবে, আমাকে হবে। যেমন আমরা 19 নম্বর প্রশ্ন নিয়েছি, 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 19 নম্বর প্রশ্ন বলছে সে আমাকে দিয়ে কাজ করালো, এখানে প্রযোজ্য কর্তা, তো এখানে প্রযোজ্য কর্তা কী হবে, এই যে কাজ করালো, ঠিক আছে, তো এই কাজটা হচ্ছে প্রযোজ্য কর্তা। সে বই পড়লে, এটি কি মিশ্র না সে বসে পড়লো, মিশ্র, যৌগিক, সকর্মক, অকর্মক, এটা হচ্ছে সকর্মক। এরপরে বলছে সে বলতে লাগলো, এখানে লাগলোটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া এখানে তাহলে কি এই বলতে। 22 নম্বর প্রশ্ন বলছে যে যৌগিক ক্রিয়ার প্রথম অংশ সাধারণত কি হয়, যৌগিক ক্রিয়ার প্রথম অংশ কি হয়, প্রথম দিকটা হয় সমাপিকা, অসমাপিকা, দ্বিকর্মক, প্রযোজ্য। তো এগুলো কিন্তু তোমরা উত্তর করে জানাবে, খুবই সহজ প্রশ্ন। সে খেয়ে ফেললো, তাই এখানে কি হবে, এটি কোন অর্থ প্রকাশ করলে, গুরু, সম্পূর্ণ, অনুমতি, অভ্যাস। যেমন এখানে বলেছি সে যেতে পারে, এটি কি মিশ্র, যৌগিক, সকর্মক, অকর্মক। ভিডিওটা পুরো দেখলে কিন্তু তোমরা ভালো করে দেখলে এর উত্তরগুলো সব করতে পারবে। যেমন দর্শন করা, এটি কি যৌগিক, মিশ্র, প্রযোজক না দ্বিকর্মক। তো আমি দর্শন করা নিয়ে বললাম। যেমন ভয় পেলে, এটি মিশ্র, যৌগিক নাই। যেমন ভালো হওয়া, এটি কি,
এটা হচ্ছে মিশ্র, ঠিক আছে, মিশ্র বাক্য। বিশেষণ আর ক্রিয়া এখনই একটু আগে পড়ালাম, যেমন ঝমঝম বৃষ্টি পড়ে, এটা কি, এটা মিশ্র। এখানে কি, এখানে ধ্বনিবাচক আর ক্রিয়া বিশেষণ রয়েছে, ঠিক আছে, সরি ক্রিয়া রয়েছে, ধ্বনিবাচক আর ক্রিয়া। যেমন নিচের কোনটি যৌগিক ক্রিয়া? গান করা, ভয় পাওয়া, কেঁপে ওঠা, ভালো হওয়া। এখন এইগুলোর উদাহরণ দিয়েছি। নিচের কোনটি মিশ্র ক্রিয়া নয়, মিশ্র ক্রিয়া নয়, ঠিক আছে। গান করা, দর্শন করা, এগুলো সব মিশ্র ক্রিয়া। বলতে লাগলো, ভয় পাওয়া, তো এই বলতে লাগলোটা অ্যাকচুয়ালি নয়। তাহলে এখানে আমরা মোটামুটি 30টা প্রশ্ন দেখলাম। যারা উত্তর করতে পারোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, নিশ্চয়ই উত্তর করতে পারবে। আর যদি তাও পারো না, তাহলে অনুরোধ রইল, যারা ভালো করে ক্লাস করতে চাও, জেটেড পাস করতে চাও ভালোভাবে, তো আমাদের ক্লাস জয়েন করো। বাংলা আমরা খুব ভালো করে পড়াই। আর মোটামুটি তোমাদের আমরা একটা আশা দিচ্ছি যে যদি ক্লাস নাও তাহলে নিশ্চয়ই 25-26 স্কোর করতে পারবে 30-এর মধ্যে। সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর যারা ফর্ম ফিল আপ এখনও করেনি তারাকে বলবো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে নাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে। ভিডিওটা ভালো লাগে থাকলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।